হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউর চ্যানেল গসিপি বং। আপনাদের সঙ্গে আমি সাগরিকা। আর তারকাদের গসিপে আজকে আমাদের অতিথি অভিনেত্রী ঐশী ভট্টাচার্য। ঐশী, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছো বলো? আমি ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো বলো? ভালোই আছি। আজকে তোমার সঙ্গে দেখা হয়েছে, আরো ভালো লাগছে আমাদের, কারণ অনেকদিন ধরেই তোমার সঙ্গে একটা ইচ্ছে ছিল একটা আড্ডা দেব। তো তোমার ঘরে অনেক বইপত্র দেখছি, মানে পড়াশোনা কি এখনো চলছে শুটিং এর মধ্যে? পড়াশোনা চলছে, এই পড়াশোনাটা সবসময় চলে। আমি বই পড়তে ভীষণ ভালোবাসি, সেটা ছোট থেকেই ভালোবাসি। তো সেইগুলো মানে এইগুলোর হচ্ছে সেইটার ফলস্বরূপ এখানে দেখা যাচ্ছে বইপত্র। এইটা পড়ার সাথে সাথে সবসময় চলেছে। আর মানে তুমি যদি পাঠ্যপুস্তক বলো, সেটা মানে পাঠ্য পড়া আর কি, মানে যে ডিগ্রি, সেটা এখন আর চলছে না, সেটা শেষ করে দিয়েছি। রবীন্দ্রনাথ খুব প্রিয়? রবীন্দ্রনাথ খুব প্রিয়। তো এখন তো বোধহয় একটু তুমি ফাঁকা আছো, একটা সিরিয়ালের শুটিং সবে শেষ হয়েছে, এই সময়টা কি করছো? এই সময়টা সিরিয়ালের শুটিং শেষ হয়েছে, এই সময়টা আমার নিজের প্রোডাকশন আছে, ব্রবন প্রোডাকশন। আমি সেটার কিছু বেসিক কাজকর্ম থাকেই। আমরা সবে একটা প্রজেক্ট শেষ করলাম, যেটা আগামী 25শে অগস্ট রিলিজ করবে। তো সেইটার কিছু কাজকর্ম চলছে এবং ব্রবনের ইত্যাদি প্রভৃতি কাজকর্ম চলতেই থাকে। আর এছাড়া আমার সবে ইউটিউব শুরু করেছি। বহুদিন ধরে ভেবেছিলাম যে করব করব করব, বাট সবসময় মনে হয়েছে যে না, এটা করার দরকার নেই, এটা কি হবে ওটা কি হবে, নানা রকম ভেবে বাদ দিয়ে দিয়েছিলাম আইডিয়াগুলো। বাট ফাইনালি আমি ডিসাইড করেছি যে করব। তো এখন সবে সবে ইউটিউব শুরু করেছি, মাত্র 5-6টা কন্টেন্ট হয়তো এসছে। লোকজন খুব ভালোবাসছে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। তো সেটা একটা চলছে। এছাড়া আর বেসিক যেগুলো আমরা করে থাকি, মানে বই পড়া, সিনেমা দেখা, নিজেকে একটু তৈরি রাখা সবকিছুর জন্য, সেগুলো তো চলতেই থাকে, ব্যাস এইটুকুই। তো তোমার ইউটিউবের নামটা একটু বলে দাও দর্শকদের। আমার ইউটিউবের নাম ইতি ঐশী, যেটা আমার ইনস্টাগ্রামের নাম, সেটাই। আর এই যে বলছো রিলিজ হবে, এটা কোথায় রিলিজ হচ্ছে? ব্রবনের কাজ ব্রবন প্রোডাকশন ইউটিউব চ্যানেলে রিলিজ হচ্ছে। ব্রবনের কাজ মানে যেটা আমাদের প্রোডাকশনের কাজ, সেটা তো ওখান থেকেই রিলিজ হয়। তো সেটা সেটা আসবে ব্রবন প্রোডাকশন ইউটিউব চ্যানেলে। তো অনেক ছোটবেলা থেকেই তুমি অভিনয় করছো, তো ইন্ডাস্ট্রির কি সবার খুব আদরের? অলমোস্ট, মানে এখনো তো আমার তাই মনে হয় যে আমি আদরের, এবং সবাই আমাকে খুব ছোট করে রেখে, মানে এখনো দেখা হলেই সবাই এখন একটা কথা বলে, বাবা তুই কত বড় হয়ে গেছিস। তো হ্যাঁ, মানে অন্তত পুরনো যাদের সাথে কাজ করে, ছোটবেলায় যাদের সাথে কাজ করেছি অ্যাকচুয়ালি, তাদের নিশ্চয়ই আদরের। সামনে একটা দেখছি খুব ছোট্ট বয়সের, একদম একটু ফটোটা সম্বন্ধে বলো। এটা হচ্ছে ল্যাবরেটরির একটা ফটো, যেখানে রবিনা ট্যান্ডন আর সব্যসাচী চক্রবর্তী অভিনয় করেছিলেন। আমি অ্যাকচুয়ালি অর্পিতা চ্যাটার্জির ছোটবেলার চরিত্রটায় অভিনয় করেছি আর কি, নীলা। নীলা নীলা বলে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি, সেইটার এটা একটা স্টিল। এটা অনেক ছোটবেলায়, মানে এটা যখন আমি খনা করি তার ঠিক কিছুদিন বাদেই শুটিং হয়েছিল। তো সেইটারই একটা সিনের ছবি এটা। শুরুটা কিভাবে হয়েছিল তোমার? একদম শুরুটা বলবো, আমি অনেক ছোটবেলা অনেক ছোট থেকে, মানে 2.5 বছর বয়স থেকে আমি কত্থক শিখতাম। তো সেইখান থেকেই শুরু। সেটা তারপর আমার একজন ডান্স টিচার, তারপর আমি ওয়েস্টার্ন শিখতে শুরু করি, এবং সেইখানে আমার একজন ডান্স টিচার বলেন যে ওকে অডিশন দেওয়া হবে। এরকম একটা অডিশন আছে, আমার মাকে বলে। আমার মা ভীষণ আগ্রহী ছিলেন এসব বিষয়ে, কারণ আমার মা ভীষণ ভালোবাসতেন গান, নাচ, এখনো বাসেন, এবং এই পুরো বিষয়টা মা খুব ভালোবাসতেন। তো মা বললেন হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব। তো মা নিয়ে যায়, এবং সেই অডিশনটা মানে খনার আগে আর কি, দুটো সেই অডিশনটা মানে আর কি সিলেক্ট হই আমি। দুটো ছোট ছোট কাজ করি, একদিনের চরিত্র। একটা হচ্ছে তখন রাত 12টা বলে, আর একটা হচ্ছে দামিনী বলে। দামিনী চরিত্রটা বড়ই ছিল। আর প্লাস বলে এখন যেটা নিউজ চ্যানেল হয়ে গেছে, তখন সেখানে সিরিয়াল হতো, মেগা সিরিয়াল হতো। তো সেই দুটো চরিত্র হয়। তারপর খনার জন্য অডিশন দিই, মানে কিছু না জেনেই ছবি জমা দিতে গিয়ে অডিশন দিই, এবং সিলেক্ট হয়ে যাই। তারপর রেস্ট ইজ হিস্ট্রি। পড়াশোনাকে ব্যালেন্স করে অভিনয় করা কতটা কঠিন ছিল সময়টা? কঠিন মানে আমি খুবই হেল্প পেয়েছি সবার কাছ থেকে। আমার স্কুল, বন্ধু-বান্ধব, এবং সবথেকে বড় কথা মা, সবার কাছ থেকে ভীষণ হেল্প পেয়েছি। আর লাকিলি আমি প্রোডাকশন যাদের সাথে কাজ করেছি তারা খুব হেল্পফুল ছিল সবসময়। তো যে আমি ঠিকমতো যাতে পড়তে পারি, বা অন্তত সপ্তাহে একটা দিন স্কুল করতে পারি, বা 2টো দিন স্কুল করতে পারি, সেটা তারা সবসময় দেখেছেন।
আর এছাড়া আমি মেকআপ রুমে বসে বসে, মানে আমার অভ্যেসই ওটা, আমি মেকআপ রুমে বসে বসে পড়াশোনা করতাম, সেটা আমি টিল গ্রাজুয়েশন শেষ করা অবধি করেছি। তো তো মানে দুদিকে ইচ্ছে ছিল কাজটা করার, এবং সাথে খুবই সাপোর্টিভ মানুষজন ছিল, মা ছিল, সেই জন্য হয়ে গেছে আর কি। অনেকেই বলে স্কুল থেকে একটা অবজেকশন আসে, স্কুল অনেক সময় অ্যালাউ করে না, তো তোমার ক্ষেত্রে এই প্রবলেমটা তার মানে একেবারেই হয়নি নাকি ছিল? ছিল, স্কুল অ্যালাউ করতো না বলতে, দেখো স্কুলের একটা আমি বেলতলা গার্লসে পড়াশোনা করেছি, তো বেলতলা গার্লসে তখন একটা ব্যাপার হয়েছিল যে আমি স্কুলে যেতে পারছি না, এবং সেদিক থেকে ওনারা খুবই স্ট্রিক্ট ছিলেন। কিন্তু একটা জানি না, মানে আমার ক্ষেত্রে বোধহয় একটা স্পেশাল কোনো কেসে ওনারা ছাড় দিয়েছেন, বা আমাকে অ্যাপ্লিকেশন জমা দিয়ে যেতে হতো, মেডিকেল দিতে হতো, ঠিক সময় পরীক্ষা দিতে হতো, ঠিক সময় যেগুলো যেগুলো করার দরকার সেগুলো করতাম। কিন্তু তাও আমি বলবো যে আমার টিচাররা বেশ হেল্পফুল ছিলেন, সেই জন্য এটা হয়েছে আর কি। তো এখন তো সবাই নিউক্লিয়ার ফ্যামিলিতেই বড় হচ্ছে, একজন দুজন করেই সন্তান, তো পুরো ফোকাসটাই তাদের ওপর পড়ছে। অনেক সময় দেখা যায় তারা ডিসিশন মেকিং, তাদের যে পাওয়ারটা সেটা তৈরি হয় না, ফলে অনেক সময় ভুল ডিসিশন নিয়ে ফেলে, ছোটবেলায় হোক বা বড়বেলায়। তোমার ক্ষেত্রে এরকম কিছু হয়েছিল যে ভুল ডিসিশন নিয়েছো, সেটাকে শুধরে আবার ঠিক খুবই করেছো? অনেস্টলি একটা কথা বলছি যে আমি না ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুবই ফেলিওর, মানে আমার ডিসিশন নিতে খুব সমস্যা হয় যে কোনো বিষয়ে। মানে আমি খুবই মানে কি বলবো, মানে এইটা করব, ওইটা করব, কোনটা করব, এরকম একটা আমার বিষয় আছে। সেক্ষেত্রে আমার মা সবসময় আমাকে খুবই হেল্প করেছে। জীবনে সমস্ত ডিসিশন এখনো অবধি আমি ঠিক নিয়ে ফেলেছি এরকমটা নয়, কিন্তু কিছু কিছু খুব খারাপ ডিসিশন নিয়েছি, যেগুলোর জন্য পরে মনে হয়েছে যে মানে এটা কেন করছি। তো সেগুলো রয়েছে, প্লাস আমার বন্ধুরা আমায় খুবই আর কি আগলে রেখেছে, মানে আমার খুবই গুণাগুন্তি ২-৪ জন বন্ধু আছে, তারা খুবই আগলে রেখেছে আমাকে যে না না এটা এখানে হবে না, এটা এখানে হবে না। তো নিউক্লিয়ার ফ্যামিলিতে, আর আমি না নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হইনি, আমি আমার মামার বাড়িতে মোস্ট অফ দ্য আর কি চাইল্ডহুড থেকেছি, তো সেখানেই বড় হয়েছি। তো সেটা খুবই যৌথ পরিবার ছিল, মানে সবাই মিলে একসাথে ছিল, তো সেখানে খুব একটা আর কি ওই প্রবলেমটা হয়নি। তো তুমি বললে খুবই কম বন্ধু তোমার, হাতে গোনা ২-৪ জন, তো ইন্ডাস্ট্রিতে এরকম বন্ধু আছে? ইন্ডাস্ট্রিতে বন্ধু নেই আমার, ব্যাপারটা হচ্ছে আমি কাজ করলাম, তারপর আমি যে বাড়ি চলে, ওই যে প্যাক আপ হওয়ার পর আমি যে বাই বলে বাড়ি চলে এলাম, তারপর আমি আর মানে কোথাও নেই, মানে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। ফোন করলে আমি ফোন ধরি না, টেক্সটে রিপ্লাই দিই না, আবার পরের দিন সকালে যখন আমি কল টাইমে যাই তখন আবার আমাকে খুঁজে পাওয়া যায়, এই হচ্ছে ব্যাপার। ইন্ডাস্ট্রির বন্ধু খুবই কাছের লোকজন নেই, কিন্তু বন্ধু আছে, তারাও আমার মতো, যাদেরকে কাজের পরে আর খুঁজে পাওয়া যায় না। তো আমরা যদি কখনো বলি যে দেখা করার আছে, একটু দেখা করবি, তখন যদি কেউ উত্তর দেয় যে আমার বাড়িতে লোক এসেছে, আমি জানি সে মিথ্যে কথা বলছে, এবং সেও জানে যেটা আমি বললে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু সে সেটা মেনে নেয়, সেই জন্যই সে আমার বন্ধু। ইউজুয়ালি আমার যারা বন্ধু, মানে একজন আমার বেস্ট ফ্রেন্ড চন্দ্রজা, যে আমার অনেক ছোটবেলার বন্ধু, একদম একদম ছোট্টবেলার বন্ধু। আর এখন আমার যারা বন্ধু তারা মানে বড় বয়সের বন্ধু, কিন্তু ওই আর কি মানে ব্রোবন প্রোডাকশনের যে ছোট্ট এইটা, হ্যাঁ, ওরাই আমার বন্ধু ব্যাস। আর নিজের প্রোডাকশন হাউস, বাড়ি, এই নিয়েই ভালো আছো। একদম। তো অবসর সময় বই পড়া ছাড়া আর কি করতে ভালো লাগে? অবসর সময় আমি সিনেমা দেখি, বই পড়ি, লেখালেখি করি, অনেক সময় আমি কিছু না করেও বসে থাকতে পারি, মানে কিছু করছি না, আমি জাস্ট বসে আছি, আমি সেটা করতে পারি, এরকম অদ্ভুত ক্ষমতা আমার, কিছু না করে বসে থাকি। মাঝে মাঝে আমার রান্না করতে খুব ভালো লাগে, তো সেটা করি। আর বেড়াতে যেতে খুব ভালো লাগে, আমি ভীষণ ঘুরতে ভালোবাসি, কিন্তু সব সময় সম্ভব হয়ে ওঠে না যে ঘুরতে যাব, কিন্তু আমি মোটামুটি অবসর সময় চেষ্টা করি, মানে বেড়াতে যাওয়া মানে সবসময় আমাকে পাহাড়ে যেতে হবে, সমুদ্রে যেতে হবে এরকমটা না, মানে আমি কলকাতার আশেপাশে ঘুরতেও বেশ ভালোবাসি। শেষ কোথায় বেড়াতে গেছো? বাইরে গেছি হচ্ছে ঝাড়গ্রাম, এই ফেব্রুয়ারি মাসে। আর আশেপাশে, কলকাতার আশেপাশে বললে এই এই শুটিং এর জন্য সারা কলকাতা, মানে এই ২ দিন আগে আমাদের শুটিং শেষ হলো, শুটিং এর জন্য আমার কলকাতার চারিদিক ঘুরতে হয়েছে আর কি, কলকাতা টু হাওড়া চারিদিক ঘুরতে হয়েছে, তো সেটা ঘুরেছি। তো একা বেড়াতে যেতে বেশি ভালো লাগে নাকি পরিবার বন্ধু বান্ধব এরকম খুব কোনো ব্যাপার ইচ্ছে আছে? ছিল, মানে আমি ভেবেছিলাম যে আমি আমার ১৯ বছর বয়সে মানালি চলে যাব সোলো ট্রিপে, পারিনি, হয়নি, এখনো পারিনি করতে। তো কিন্তু আমার ভালো লাগে, আমার বন্ধুদের সাথে ঘুরতে আমার ভালো লাগে, আমার পরিবারের সাথে ঘুরতে আমার ভালো লাগে, সবার সাথে ঘুরতেই আমার ভালো লাগে।
এবার হয়নি কেন? এটা কি পরিবারের বা মায়ের জন্য? সোলো ট্রিপ কেন হয়নি? না না, আমি অতটা সাহস দেখাতে পারিনি। মানে আমি নিজে ছোটবেলায় ভেবেছিলাম, যখন ভেবেছিলাম কথাটা, তখন ভেবেছিলাম বেশ দুঃসাহসিক আমি, ব্যাপারটা করতে পারবো। কিন্তু অত দুঃসাহস আমার মধ্যে নেই, এটা আমি মেনে নিয়েছি। তো এইটাই আর কি, সেই জন্য বোধহয় হয়নি, হয়তো হবে কোনোদিন, জানি না। এই যে ইচ্ছে পুতুল হঠাৎ করে শেষ হয়ে গেল, গল্পটা বেশ ভালো দিকেই এগোচ্ছিল, দর্শকেরও খুব পছন্দ ছিল, কিন্তু হঠাৎ করে শেষ হয়ে যাওয়ার পর অনেকেই চরিত্রগুলোকে ভীষণ মিস করছে। তুমি এরকম কোনো কমেন্ট পেয়েছো? হ্যাঁ, মানে যখন ইচ্ছে পুতুল শেষ হওয়ার কথা আর কি হয়, তখনই এরকম কমেন্টস প্রচুর আসতে থাকে। তো গিনি আমার জন্য খুবই, মানে আমি যে চরিত্রটা প্লে করেছি সেটা আমার জন্য খুবই স্পেশাল, খুব স্বাভাবিক। আর ইচ্ছে পুতুল প্রজেক্টটাই আমাদের জন্য খুব স্পেশাল। তো প্রচুর এরকম কমেন্ট পেয়েছি ইচ্ছে পুতুল শেষ, এখনো পাই যে ইচ্ছে পুতুল শেষ হয়ে যাওয়াটা ঠিক হয়নি, আমরা মেনে নিচ্ছি না। কিন্তু কি করবো, যেটা শুরু হয় সেটা তো শেষ থাকে না। তো অষ্টমীতে তুমি যে চরিত্রটা করলে সেটার থেকে কেমন ফিডব্যাক পেলে? খুবই অল্প দিন আমি করেছি, মানে অষ্টমী খুবই অল্প দিন হয়েছে। আমি খুবই অল্প দিন পাঠ করেছি গুঞ্জা বলে একটি চরিত্রটা। আমার মনে হয় না যে সবাই রিকল করতে পারবেন, কিন্তু আমার মানে ব্রিফিং শুনে খুবই মজা লেগেছিল যে চরিত্রটা এরকম। কিন্তু চরিত্রটা অতটা খোলার আগেই আমরা অষ্টমী শেষ হয়ে গেল আনফরচুনেটলি। হয়তো এরকম আবার আমার মজার চরিত্র পাবো কোথাও না কোথাও, সেটার জন্য অপেক্ষা করছি। ইন্ডাস্ট্রিতে অনেকদিনই প্রায় হলো তুমি কাজ করছো, এখন কি দেখে নিজের চরিত্রকে সিলেক্ট করো? সিলেক্ট করি বলতে, সব সময় যে মেগা সিরিয়ালের ক্ষেত্রে ব্রিফিংটা প্রপারলি দেওয়া হয় এরকমটা নয়। আর দ্বিতীয় হচ্ছে, ব্রিফিংটা দেওয়া হলেও মেকারদের হাতে সবসময় চরিত্রটা এরকম ভাবেই এগোবে এইটাও আবার থাকে না, কারণ সময়ের সাথে সাথে, এপিসোডের সাথে সাথে, প্রত্যেকটা এপিসোডের সাথে সাথে প্রত্যেকটা চরিত্রের বদল হয়। তো সেই ক্ষেত্রে আর মানে হয় তুমি নেগেটিভ শেডের চরিত্র, নয় তুমি পজিটিভ শেডের চরিত্র, এর বাইরে খুব একটা মেগা সিরিয়ালের ক্ষেত্রে এই মুহূর্তে অন্তত আমরা দেখতে পাচ্ছি না। তো ইনফ্যাক্ট কিছু কিছু সময় সেই নেগেটিভ চরিত্রগুলো হঠাৎ পজিটিভ হয়ে যায় উইদাউট এনিথিং। আর মানে দুটোই হয়, মানে পজিটিভ চরিত্রটা হঠাৎ নেগেটিভ হয়ে যায় উইদাউট এনিথিং। তো আমাদের একটা ব্যালেন্স করে, অন্তত আমাকে একটা ব্যালেন্স করে অভিনয় করতে হয় যে এই হয়তো আর কি পজিটিভ হয়ে যাবে, এই হয়তো নেগেটিভ, কি করছি কি হবে জানি না। আর মানে মেগা সিরিয়ালের ক্ষেত্রে সিলেক্ট করার বিষয়টা হয় না। কিন্তু হ্যাঁ, আমি বহুদিন সিনেমা ওয়েবে কাজ করিনি, আমি কাজ করতে চাই। আমি জানি না কেন মেকার্সরা এখনো সেভাবে আমাকে ওয়েব বা সিনেমার জন্য ডাকছেন না। আমি নিজেকে তৈরি করছি, তৈরি রাখছি। তো সেই সুযোগটা এলে হয়তো সিলেক্ট করার চান্সেসটা পাবো। তুমি যেটা বললে তোমাকে খুব ব্যালেন্স করে অভিনয়টা করতে হয়, মানে এটা আমিও কয়েকটা সিরিয়ালে দেখেছি, প্রথমে একটু নেগেটিভ কিন্তু পরে প্রচন্ড পজিটিভ হয়ে যাচ্ছ। মানে বাস্তবে এরকম কোনোদিনও হয়েছে হয়তো কাউকে না বুঝে তুমি তার সাথে একটু খারাপ ব্যবহার করলে, পরে আবার তার সাথে একটা ভালো বন্ডিং তৈরি হলো? ইউজুয়ালি আমি খারাপ ব্যবহার কারোর সাথে করি না। আমার যদি মনে হয় যে এই মানুষটা আমার জন্য নয়, আমি তার সাথে কথাই বলি না। মানে আমি এরকম যে, মানে কথা বলি না, মানে আমার হাই হ্যালো গুড মর্নিং এর সম্পর্ক, তারপর আমি আর তার সাথে খুব একটা মানে আমার মানে কথা বলারই আমি প্রয়োজন বোধ করি না। আর দ্বিতীয় হচ্ছে যে সেই জন্য মানে ওই খারাপ ব্যবহারের জায়গাটাই থাকে না। আর দারুণ বন্ডিং, মানে তুমি যদি শুধু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলো, তাহলে দারুণ বন্ডিং আমার কারোর মানে সেরকম মানে ভয়ানক একটা বন্ডিং হয়েছে ওরকম কেউই নেই। তো এটাই আর কি। তো তুমি বলছে যে ওয়েব সিরিজ বা সিনেমার ক্ষেত্রে এখনো তুমি সেইভাবে ডাক পাচ্ছ না, তো আবার সিরিয়ালে কবে ফেরার ইচ্ছে আছে বা কবে ফিরছো, এরকম কোনো কথা হয়েছে? শিগগিরই ফিরছি, কথাবার্তা চলছে। আর মানে শিগগিরিটা কত শিগগিরি সেটা আমি বলতে পারছি না, কিন্তু কথাবার্তা তো চলছেই। এটা ওটা সেটা চলতেই থাকে। তো আশা করছি আমি খুব শিগগিরই ফিরবো। আমি নিজেই অপেক্ষা করছি যে আমি কবে আবার ফ্লোরে ফিরতে পারবো। তো আশা করি শিগগিরই ফিরবো এবং আপনাদের খুবই পছন্দের চরিত্রে, মানে আপনাদের ভালো লাগবে কাজটা। তো একের পর এক কাজ করে যাচ্ছ, নিজেকে কখন সময় দাও? নিজেকে সময় দেওয়া যায়, মানে আমরা না কেউ এতটাও ব্যস্ত নই যে আমি নিজেকে সময় দিতে পারবো না। ঠিক নিজের সময় বের করে নিজেকে সময় দেওয়া যায়। একটু ব্যালেন্স করতে পারলেই সময় দেওয়া যায়। তো সুতরাং ওটা নিয়ে আমি এতটা মানে হয়ে যায় আর কি ব্যাপারটা। মানে কেউ পৃথিবীতে এত ব্যস্ত তো হতে পারে না যে নিজের জন্য তার সময়ই নেই। হয় না, আমার জন্য তো নয়, আমি সময় দিতে পারি নিজেকে। তো পুজো আসছে, পুজোর কিছু প্ল্যান হয়েছে? পুজোর প্ল্যান না, সেরকম ভাবে পুজোর প্ল্যান কিছু হয়নি আপাতত।
আম, ওই আর কি, মানে হয় কিছু কিছু তো কমিটমেন্টস থাকে, প্রফেশনাল কমিটমেন্টস, একটু শোজ, একটু পরিক্রমা, সেগুলো থাকেই। এছাড়া মোটামুটি বাড়িতে আর একটু বন্ধুদের সাথে আর কি ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এইটুকুই। ঘোরাফেরা মানে প্যান্ডেলে প্যান্ডেল নয়, মানে একটু খাওয়া দাওয়া, বাইরে যাওয়া, এইটুকুই আর কি। একটু ছবি তোলা, সাজুগুজু করা, এইটুকুই যা সবার প্ল্যান হয়। তুমি কি সাজতে ভালোবাসো? শুটিং এ তো এত মেকআপ করতে হয়। বাইরে আমি একদম সাজতে ভালোবাসি না, কিন্তু স্পেশাল স্পেশাল দিনে তো ভালো লাগে, যেমন পুজোর সময় তো ভালো লাগেই সাজতে। আর এইটাই আর কি। কিন্তু খুব একটা আমি মানে সবসময় বেরোনোর জন্য মেকআপ করতে হবে, দারুণ সুন্দর করে আম, সবকিছু আর কি রেডি হয়ে বেরোতে হবে, ওরকম বিষয়টা আমার মধ্যে খুব একটা নেই। মানে এটা আমার একটা এক একটা মানে সময়, মানে জোনের ব্যাপার আর কি। যখন আমার ইচ্ছে হলো আমি প্রচন্ড রেডি হয়ে আর কি দারুণ একদম বেরিয়ে পড়লাম, আবার যখন মনে হয় যা দরকার নেই, তখন আমি জাস্ট এমনি মানে পাজামা পরেও বেরিয়ে যাই আর কি, এরকম। ক্যাজুয়াল থাকতেই বেশি ভালোবাসো হ্যাঁ, বাস্তব। হ্যাঁ। তো দিঠি বিয়ে করলো, গিনিও খুব ধুমধাম করে বিয়ে করলো, তো ঐশী কি ভাবছে? কুষাণেও খুব সুন্দর একটা ছবি দেখলাম। অনেক অনেক, কোথায় ছবি দেখলে? কুষাণে? এটা অনেক ছোটবেলার একটা ছবি, এটা অনেক ছোটবেলার ছবি। এটা একটা গিফট পেয়েছিলাম সম্ভবত কারোর থেকে, কার থেকে পেয়েছিলাম মনে নেই এখন আর। এগুলো তো ব্রাইডাল শুট ইত্যাদি চলতেই থাকে। আর ঐশীর বিয়ের কথা এখন অনেক দেরি আছে, আপাতত ভাবনার মধ্যে নেই। নিশ্চয়ই আসবে, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, নিশ্চয়ই কখনো না কখনো জীবনে আসবে, কিন্তু আপাতত খুব সামনে তো নেই। না, খুব সামনে নেই, আসবে একটা হ্যাঁ, ইম্পর্টেন্ট হ্যাঁ, বিষয়। তো নিশ্চয়ই। আসার জন্য কি ক্ষেত্র তৈরি হয়েছে, মানে কোনো মনের মানুষ পাওয়া গেছে? ক্ষেত্র তৈরি হয়েছে, ক্ষেত্র তৈরি, মনের মানুষের কথা আমি অনেক মানে সব জায়গায় বলেছি, মানে এরকম ওপেন ফোরামে আমার কোনো লুকো ছাপার বিষয় নেই, কোনো কিছুর বিষয় নেই। আমি খুবই ওপেনলি কথাটা বলতে পারি, খুবই, এবং চারিদিক থেকে সবাই এই বিষয়টা জানে। তো সেও আছে, আর ঠিক সময় মতো সমস্ত কাজকর্ম আয়োজনও হবে। আয়োজনও হবে। হ্যাঁ। তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে? অভিনয় ছাড়া তোমার প্রোডাকশন হাউসের হুম, কথা বললে, হুম। তো সিরিয়াল বা সিনেমা ধরো এই ধরনের কিছু প্রোডাকশন হাউসের সঙ্গে জড়িত হওয়ার কোনো ইচ্ছে আছে, বা প্রডিউস করবে তুমি? প্রডিউস আমার প্রোডাকশন নয় তো, আমি প্রডিউসই করছি, হ্যাঁ, আমি তো মানে প্রডিউসার না অলরেডি। সিরিয়াল বা এই সিরিয়ালের ধরনের কথা কিছু এখনো ইচ্ছা আছে? ভাবিনি, সিরিয়ালের কথা অনেক, মানে সিরিয়ালটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবনার মধ্যে নেই, কিন্তু এই মুহূর্তে আমরা শর্ট ফিল্ম যেগুলো যেরকম বানাচ্ছি, ইউটিউবে যেরকম কাজ করছি সেরকম করছি। এছাড়া আমাদের একটা বড় ছবি, মানে আমাদের একটা ফিচার ফিল্ম সেটা তৈরি হয়েছে, সেটা নিয়ে এই মুহূর্তে আমি কথা বলছি না। আমরা একটা প্রপারলি অ্যানাউন্সমেন্ট করব, খুব শিগগিরই করব। তো সেটা আসবে খুব শিগগিরই, সেটার পোস্টার রিলিজ আমরা করেছি কিছুদিন আগে। তো আমাদের প্রথম, মানে ব্রোবন প্রোডাকশনের প্রথম ফিচার ফিল্ম, সেটা খুব আসবে হয়তো পরের বছর, হয়তো আপনারা হলে দেখতে পাবেন, বা এরকম আর কি, এরকম সময়। তো অবশ্যই অভিনয়টা তো আমি সব করবই, সেটা নিয়ে কোনো ইয়ে নেই, কিন্তু হ্যাঁ মানে ব্রোবন প্রোডাকশনটাও এখন আমার জীবনের একটা অঙ্গ, এবং খুবই, মানে আগামী 5 বছরে আমি আরো নিজেকে প্রডিউসার হিসেবে আরো অনেক বেটার জায়গায় দেখতে চাই। এমন কোনো একটা চরিত্র বলো, একাধিকও বলতে পারো, যেটা তোমার করার খুব ইচ্ছে কিন্তু এখনো হয়নি করা। আমার সমস্ত স্তরের, আমাদের সমাজে তো অনেকগুলো স্তর আছে, সমস্ত স্তরের মানুষের অভিনয় করতে চাই আমি, মানে মানুষের চরিত্রে অভিনয় করতে চাই, মানে সেটা এইটাই আমার একমাত্র ইচ্ছে। তো মোটামুটি একটা উচ্চবিত্ত, মধ্যবিত্ত এই ফেজটা হয়ে গেছে, এবার একটা কিছু কিছু ক্ষেত্রে আর কি, যেটাকে আমরা খুব রিচ আর কি সেটা বলি, সেইটাও হয়েছে। কিন্তু একদমই যাদেরকে আমরা কি বলবো, মানে সমস্ত স্তরের বেসিক্যালি মানুষের যে আর কি ভ্যারিয়েশনটা থাকে আমাদের, সেই আর কি সেই অভিনয়টা আমি করতে চাই, সেরকম চরিত্রে আমি অভিনয় করতে চাই, এইটাই আমি বলতে পারি। তো শ্রীময়ীতে যেটা দেখেছিলাম, মায়ের সঙ্গে মেয়ের সবসময় একটা প্রথম দিকে খটামটি লেগে আছে, মায়ের ওপর রাগ। তোমার ব্যক্তিগত জীবনে এরকম হয়েছে যে না, মায়ের কথা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ভীষণ ভুল মনে হচ্ছে, কিন্তু মা ঠিকই বলছেন, কিন্তু মনে হচ্ছে মা ভুল বলছেন? হ্যাঁ, হয়েছে, অবশ্যই হয়েছে। এবং এটা না টিনেজের সময় হয়, এটা সবারই হয়েছে আমাদের, যে মানে আমার মনে হয় যে টিনেজে সবারই হয় যে মা মনে হয় ভুল বলছে, এরকমটা ঠিক নয়। কিন্তু এন্ড অফ দ্য ডে আমি মায়ের কথা শুনেছি, এবং ওরকম ভাবেই, মানে ওরকম ভাবেই চলেছে, কারণ আমার কাছে
এছাড়া আর কোনো অপশন ছিল মানে ঘুরে ফিরে আমি হয়তো ভাবতাম যে নিজের ডিসিশন নিয়ে নেবো, কিন্তু ওরকম আমি পারিনি। আমি ফাইনালি আবার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করি যে করা উচিত হবে। তো ওরকম আর কি, এরকম ভাবেই হয়েছে। মানে শ্রীময়ীর সাথে দিঠির যে সম্পর্ক, সেরকম সম্পর্ক আমার মায়ের সাথে আমার নয়, কোনোদিনই নয়। তো এটা আমি প্রচুর প্রচুর ইন্টারভিউতে প্রচুর জায়গায় বলেছি যে কোনোদিন এরকম সম্পর্ক নয়। তো আমার মা আমার খুবই বন্ধুর মতো, এবং আমি যা যা করি, যা এখনো অবধি যা যা করি, যা কিছু করি, সেগুলো সবই মাকে আর কি কোনো না কোনো ভাবে আমি জানিয়ে দিই আর কি। কথা বলি মায়ের সঙ্গে, মানে সেটা স্কুলের ঝামেলা হোক, কলেজের ঝামেলা হোক, শুটিং ফ্লোরে কি হলো, সারাদিন যা যা মানে যা কিছুই ঘটনা হয়, সবকিছুই আমি মাকে বলি। একে ভালো লেগেছে, তাকে ভালো লেগেছে, ওকে ভালো লাগেনি, ও ঝামেলা করেছে, ও ঝগড়া করে, এভরিথিং সবকিছুই মাকে বলি। এবং মানে সেটা দুদিকই তাই, মানে মাও আমাকে সবকিছু বলে, আমিও মাকে সবকিছু বলি। মানে খুবই মা মেয়ের আগে বোধহয় আমাদের একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। ওই জন্যই বোধহয় বাইরে আর বেশি বন্ধুর প্রয়োজন হয়। হ্যাঁ, হয়তো এটা হতে পারে। তো শেষ করব, তার আগে তুমি গসিপি বঙ্গের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দাও। গসিপি বঙ্গের দর্শকদের উদ্দেশ্যে আমি শুধু এইটুকুই বলতে চাই যে আপনারা সবাই গসিপি বঙ্গের পাশে থাকুন, কারণ ওনারা খুবই সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন, এবং আপনাদের পছন্দের অভিনেতা অভিনেত্রীদের ইন্টারভিউ, মনের কথা আপনাদের কাছে নিয়ে আসবেন। আজকে আমার ভীষণ ভালো লাগলো গসিপি বঙ্গের সঙ্গে আড্ডা দিয়ে, এবং আশা করি যে আগামী দিনে গসিপি বঙ্গের দর্শক সংখ্যা আরো অনেক বৃদ্ধি পাবে। আপনারা সাথে থাকুন আর ভালোবাসা দিন, যেমন আপনারা সবাইকে দিয়ে থাকেন। ব্যাস এইটুকুই। তো আজকের মতো তারকাদের গসিপ আমাদের এই পর্যন্তই। পরবর্তীকালে আবার কোনো একজন তারকাকে নিয়ে আমরা ফিরবো। তার আগে সাবস্ক্রাইব করতে হবে গসিপি বং, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না, তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর আমাদের ফেসবুক পেজ www.gossipybong.com।